ওকে, তাহলে দেখো পরিবেশ রসায়ন শুরু করে দিই। তো পরিবেশ রসায়ন সবার শুরুতে হচ্ছে ঘটনাটা কি হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলটা হচ্ছে যদি আমরা আগে বুঝতে চাই যে ধরো এইটা যদি হচ্ছে ধরো আমাদের আর্থ বা পৃথিবী হয়, তো আর্থ বা পৃথিবী হইলো এর হচ্ছে ধরো কতটুকু এক্সটেন্ড পর্যন্ত আমরা তাকে বায়ুমণ্ডল ধরবো, এর চারপাশে হচ্ছে ধরো 500 কিলোমিটার পর্যন্ত, মানে 500 কিলোমিটার আকাশ। সহজ কথা আমরা যাকে আকাশ মিন করি, এই 500 কিলোমিটার পর্যন্ত তুমি আমি যদি হচ্ছে উড়ি, ওড়া শুরু করি, তাহলে যতটুকু যে রিজিয়নে উড়বো এই জিনিসটা হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে। তো এই বায়ুমণ্ডল আমরা কি বুঝলাম যে 500 কিলোমিটার পর্যন্ত। এখন এই বায়ুমণ্ডলটাকে হচ্ছে তুমি ধরো, আচ্ছা আরেকজনে বলতে, আচ্ছা এই বায়ুমণ্ডলটার মধ্যে ধরো আমরা আরো কিছু হচ্ছে তোমার উপাদান পাবো, ঠিক আছে। বায়ুমণ্ডলের মধ্যে যে আমরা যে উপাদানগুলো পাবো, আচ্ছা, তোর message আসতেছে। তো বায়ুমণ্ডলের মধ্যে হচ্ছে আমরা কয়েকটা তাকে লেয়ারে ভাগ করব, তাকে আবার কয়েকটা লেয়ারে ভাগ করব উচ্চতার উপর ভিত্তি করে, এবং তার মধ্যে আমরা কিছু আরো উপাদান পাবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন মোটামুটি চ্যাপ্টার শুরুর দিকে পড়বো। এরপরে হচ্ছে আদর্শ গ্যাস পড়ছিলাম না আমরা, আদর্শ গ্যাসের মধ্যে কি কি ছিল যে তোমার ধরো বয়লের সূত্র, চার্লসের সূত্র, এইগুলো নিয়ে দেখবো অনেক পড়াশোনা আছে, এগুলো পড়লেই দেখবো মোটামুটি কভার হয়ে যাচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে তোমাকে দেখাই দেই, মেডিট্রিক্স যেহেতু পড়তে যাচ্ছ, তো এই ক্ষেত্রে মোটামুটি যা দেখাই দিব এই জিনিসটা দেখলেই এনাফ, ঠিক আছে। দেখো, এই যে ভূপৃষ্ঠ থেকে হচ্ছে 500 কিলোমিটারের অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত, তো অধিক টধিক লাগবে না, তুমি মনে রাখবে হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত এই রিজিয়নটাকে আমরা কি বলতেছি, বায়ুমণ্ডল, মনে থাকবে। জি ভাইয়া। রিজিয়নটাকে আমরা কি বলতেছি, বায়ুমণ্ডল। ওকে, তারপর হচ্ছে বায়ুমণ্ডল হচ্ছে তুমি ভরটা এটা মনে রাখবা যে ভর কত, 5 × 10⁻15 টন, ঠিক আছে। তো 1 টন মানে কি 1000 কেজি। তাহলে একটা যদি 10⁻15 হয়, আর একটা কত হবে, 10⁻18 হবে, তাই না। তাহলে এই জি জিনিসটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো। এরপরে মনে ভাইয়া, রাখবো হচ্ছে তোমার হুম ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিয়েন। হুম, আচ্ছা ঠিক আছে, শুনছেন ভাইয়া? গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ শুনছি, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলছি, পিডিএফ তো দিয়ে দিই। হুম, আচ্ছা দেখো, এরপরে লাগবে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 15 ডিগ্রি সেলসিয়াস নাকি ফারেনহাইট, এটা বল করবা, তাহলে এটা একক সহকারে আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি এক্ষেত্রে মনে রাখলে হয়। তারপর হচ্ছে অল্টারনেটিভ, আরো যদি এক্সট্রা আমরা জানতে চাই যে বায়ুমণ্ডল প্রায় 75% গ্যাসীয় মিশ্রণ থাকে, 11 কিলোমিটারের মধ্যে থেকে যায়, বুঝছো। 75% গ্যাসীয় মিশ্রণ 11 কিলোমিটারের মধ্যে থাকে, তার মানে 11 কিলোমিটার পরে যদি যাই আমরা গ্যাসের পরিধিটি কি পাবো, হালকা হালকা পাবো, ক্লিয়ার। এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের সংযুক্তি, সংযুক্তি বলতে তুমি কি কি গ্যাস পাবা। তো নাইট্রোজেন পাবা হচ্ছে তোমার 78% বা 78.09%, আর অক্সিজেন পাবা হচ্ছে তুমি 20%। অক্সিজেন কত, 20%। এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তো ছোটকাল থেকে জানো যে কার্বন ডাইঅক্সাইড মানে 3 দিয়ে শুরু, 0.333 এরকম, ক্লিয়ার। তাহলে এই তিনটা লেভেল যদি আমরা মনে রাখি তাহলেই হবে যে কোনটা কত পার্সেন্ট পাইতেছি। মনে করবো সবচেয়ে বেশি আমরা কোনটা পাই, ও নাইট্রোজেন। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, সবচেয়ে বেশি কি পাই আমরা, নাইট্রোজেন, ক্লিয়ার। জি ওকে, ভাইয়া। এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে আমাদের আর কিছু লাগবে না। এখন আসো যে বায়ুমণ্ডলের হচ্ছে স্তর। তো বায়ুমণ্ডলের স্তরের মধ্যে হচ্ছে তুমি ধরো গ্যাসের সংযুক্তি অনুসারে তাকে ভাগ করে আমরা সমমণ্ডল এবং বিষমমণ্ডল। এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তাপমাত্রা অনুসারে কয়টা ভাগে ভাগ করি। তাহলে তাপমাত্রা অনুসারে তাকে আমরা ভাগ করতেছি চারটা, ট্রোপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এটা লাগবে। তারপর হচ্ছে তোমার ধরো একটা দেখাই দিই যেটা বেশি দরকার আমাদের, এই যে এটা আগে পড়ি, আমরা পরে ওইগুলো পড়বো। যে বায়ুমণ্ডলের 4টি স্তর, বায়ুমণ্ডল হচ্ছে আমরা 4টি স্তর পাবো, ঠিক আছে। এই যে 4টি স্তর পাইলাম, এখন 4টি স্তর থেকে কি কি পড়তে হবে। তুমি দেখো বায়ুমণ্ডলটাকে আমরা কতটুকু এক্সটেন্ড করছিলাম, 500 কিলোমিটার পর্যন্ত না। জি ভাইয়া। ওকে, তাহলে 500 কিলোমিটার পর্যন্ত যদি এক্সটেন্ড করি, এই 500 কিলোমিটারের মধ্যে ধরো আমি এই ক্ষেত্রে কি বলে আর একটা নোট নিয়ে নিই, একসাথে লিখে ফেলি আমরা, কোথায়, হোয়াইট বোর্ড। দেখো, যদি আমরা একসাথে বোঝার ট্রাই করি যে বায়ুমণ্ডলকে হচ্ছে টোটাল ধরো আমরা কতটুকু ভাগ করছিলাম, ধরো 500 কিলোমিটার পর্যন্ত ভাগ করছি, যে 500 কিলোমিটার পর্যন্ত রিজিয়নটা হচ্ছে আমার বায়ুমণ্ডল। এখন এই 500 কিলোমিটারের মধ্যে যে প্রথম যে হচ্ছে তোমার 15 কিলোমিটার আছে, প্রথম 15 কিলোমিটার একে আমরা কি আলাদা একটা অঞ্চলে ভাগ করলাম। এই অঞ্চলটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, নাম কি, ট্রোপোস্ফিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার কি মনে রাখতে হবে যে কতটুকু পর্যন্ত, তার মানে 15 কিলোমিটার পর্যন্ত যে রিজিয়ন তাকে আমরা কি বলতেছি, ট্রোপোস্ফিয়ার, আগে এটা মনে রাখো। 15-র পরে হচ্ছে তুমি যাও 15 থেকে 50, 15 থেকে 50 পর্যন্ত এটা হচ্ছে কি, মানে এই রিজিয়নটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপর হচ্ছে 15 50, এটা ধরো বেশি ছোট হয়ে গেছে না, একটু বড় করে আঁকা।
ধরো এই সবটা হচ্ছে ধরো আমাদের 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল এক্সটেন্ড করে। এর মধ্যে হচ্ছে ধরো এই যে এই রিজিয়ন যেটা 15, এই 15 পর্যন্ত রিজিয়নটা হচ্ছে আমাদের কি প্রথম লেয়ার, তার মানে নাম কি তার? ট্রোপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। 15 পরে হচ্ছে তুমি ধরো এই যে 50 পর্যন্ত যাও, তো 15 থেকে 50 এই যে এই 35 কিলোমিটার টোটাল, এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। তারপর হচ্ছে তুমি যদি এই 50 থেকে আবার 85 পর্যন্ত উঠো, 85 পর্যন্ত 85, একই লেয়ার ভাগ করতেছি আমরা আরেকটা তৃতীয় লেয়ার, এটার নাম কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে যা আছে সবটা হচ্ছে আমাদের কি? থার্মোস্ফিয়ার। তাহলে বুঝছো এই বায়ুমণ্ডলকে কয়টা রিজনে আমরা ভাগ করলাম? জি চারটা, মন ভাইয়া। থাকবে না? জি। এই যে চারটা রিজনে ভাগ করছি, চারটার নাম পড়বো আর হচ্ছে তাদের উচ্চতা সহ আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা নাম পড়লাম আর উচ্চতা সহকারে মুখস্থ করলাম, এটা বই থেকেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বেশি ইম্পর্টেন্ট কি আমাদের উচ্চতাটা লাগবে, ওকে, এটা পড়ে ফেললাম। এরপরে একটা জিনিস দেখো, যে যে তাপমাত্রার ব্যাপারটা কি হয়, যে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তুমি যদি উপর দিকে যাও, প্রথম দিকে উপর দিকে যাও, তাপমাত্রা হচ্ছে ক্রমে হ্রাস পাবে, ক্রমে হ্রাস পেয়ে হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস হবে কত? 12 কিলোমিটারে। তাহলে 12 কিলোমিটারে গিয়ে হচ্ছে তাপমাত্রাটা কত ডিগ্রি হচ্ছে? -55। ঠিক আছে। ট্রোপোমন্ডলের শেষ জি সীমানে গিয়ে ভাইয়া। তাপমাত্রাটা -56 বা তার চেয়ে হচ্ছে আরো কম হবে। তার মানে প্রতি কিলোমিটারে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রাটা এখানে হ্রাস পাচ্ছে, 60 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে এইটাও ধরো আমরা একটা চাইলে সিকোয়েন্স দিয়ে সুন্দরভাবে মনে রাখতে পারি। এটাও ধরো, এই যে আমাদের রিজনটা আছে না, এটা যদি মনে রাখি এই ক্ষেত্রে দেখো, যে মনে করো প্রথমে তাপমাত্রা হ্রাস পায়, পরে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়, পরে আবার বৃদ্ধি পায়, চারটা লেয়ার পাইছি না? তাহলে প্রথম লেয়ারে বা প্রথম স্তরে হ্রাস পায়, পরের লেয়ারে বৃদ্ধি পায়, পরের লেয়ারে আবার হ্রাস পায়, পরের লেয়ারে আবার বৃদ্ধি পায়, মাইনাস প্লাস মাইনাস প্লাস, মনে থাকবে না? ভাইয়া এটা বুঝি নাই। বোঝো নাই? না। এই যে দেখো, এই চারটা লেয়ার তো ভাগ করছি, এটা তো বুঝছো নাকি? হুম। চারটা স্তর। তো এই চারটা স্তরের মধ্যে তোমার ধরো প্রথম যে স্তরটা আছে, প্রথম স্তরের মধ্যে মনে রাখবো যত তুমি উপরে উঠতেছো উঠতেছো তাপমাত্রা তত কি কমতেছে। আমি তো রেখে লিখে রাখলাম তত কি তাপমাত্রা কমতেছে, তার মানে কি? মাইনাস। তারপর হচ্ছে পরের যে লেয়ারটা, তুমি পরের লেয়ার থেকে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকবা তত তাপমাত্রা কি হবে? তোমার বাড়তে থাকবে। প্লাস পরের লেয়ারে কি হবে? আবার তাপমাত্রা উপর দিকে উঠতে উঠতে আবার কি হবে? আবার কমতে থাকবে। পরের লেয়ারে কি হবে? আবার বাড়তে থাকবে। আর তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস, বুঝছো এটা? এখন দেখলে আরো বুঝে যাবে সহজে। এই যে দেখো এখানে কি বলছে, যে শুরুর দিকে যখন তুমি এই যে ট্রোপোস্ফিয়ার মানে 15 কিলোমিটার, তুমি উপর দিকে যখন 15 কিলোমিটার যাচ্ছ, যাইতে 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 হঠাৎ করে দেখবে উপরে তাপমাত্রা কমে গেছে। 12 কিলোমিটার যখন যাবা তখন -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, বুঝছো? মেঘ থাকবে, তাপমাত্রা কমে গেল। যখন তুমি এই যে 15 কিলোমিটার ক্রস করবা, যে দ্বিতীয় লেয়ারে ঢুকে যাবা, তখন দেখবা তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে পাইতে +2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে দেখো কই -55, কই -56, কই হচ্ছে +2। তার মানে হচ্ছে তাদের মধ্যে তাপমাত্রা ডিফারেন্স কত? প্লাস হচ্ছে তোমার কত, 58 না? 58 ডিগ্রি সেলসিয়াস, মানে 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমটাই হচ্ছে কমতেছিল, আমি নেগেটিভ দিই, পরেরটা কি হইতেছিল? বৃদ্ধি পেতেছে না? পরেরটা বাড়তেছে। আর 3 নাম্বার লেয়ারে তাহলে আবার কি হবে? আবার কমতে থাকবে। আর 4 নাম্বার লেয়ারে কি হবে? আবার বাড়তে থাকবে। মনে থাকবে এখন মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবার মনে রাখবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা আবার বলবো, যেখানে হচ্ছে তোমার তাপমাত্রা কমে তার লেফট রেটটা হচ্ছে ধনাত্মক, যেখানে তাপমাত্রা কম উপরে উঠতে থাকলে তার লেফট সাইড ধনাত্মক, তাই না? এইভাবে তাহলে আমরা মনে রাখবো। তাহলে বলতো যে আমার ট্রোপোস্ফিয়ারের লেফট সাইডটা কি হবে? ধনাত্মক হবে। আর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারে যেহেতু তাপমাত্রা আমার বাড়তেছে, তাহলে লেফট সাইডটা কি হবে? ঋণাত্মক, মানে তাপমাত্রা বাড়া কমার সাথে তার সম্পর্কটা কি? পজিটিভ নয় নেগেটিভ, উল্টা, তাই না? মনে থাকবে? জি ভাইয়া। ওকে। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে তাপমাত্রা কি হইতেছে, কমতেছে নাকি বাড়তেছে, এবং তার লেফট সাইড। তো লেফট সাইড আলাদা মনে রাখার দরকার নেই, তাপমাত্রা যাতে, তাপমাত্রা কমলে লেফট সাইড বাড়বে, মানে জাস্ট পজিটিভ নেগেটিভ, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি মনে রাখলেই হয়। ওকে। তারপর দেখো, এটা আমরা মনে রাখবো যে ওজনটা কোথায় থাকে। ওজন থাকতেছে হচ্ছে তোমার কোথায়? স্ট্রেটোস্ফিয়ারে থাকতেছে। ওজন কোথায় থাকতেছে? স্ট্রেটোস্ফিয়ারে থাকতেছে। আর মেসোস্ফিয়ার হচ্ছে বাকিটা আমাদের পরে লাগবে, এত আমাদের লাগবে। এখন এই তিনটা লেয়ার কি তোমরা বুঝছো কিনা? জি ভাইয়া চারটা লেয়ার, বুঝছি। চারটা লেয়ার বুঝছো না? ওকে। তারপর হচ্ছে আমাদের লাগবে চারটা লেয়ার হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো। তো বৈশিষ্ট্যগুলো চাইলে ধরো আমরা এখান থেকে পড়তে পারি, আমাদের কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে আবার মেন বই থেকে দাগায় দিই। তাপমাত্রা বৃদ্ধি করে হচ্ছে তোমার চারটা ভাগে ভাগ করলাম। চারটা ভাগে হচ্ছে কি কি আছে আমরা দেখলাম, ভাগ করলাম। এই যে তারপর হচ্ছে প্রতি উচ্চতায়, প্রতি ডিগ্রিতে, প্রতি কিলোমিটারে কতটুকু তাহলে তাপমাত্রা কমতেছে? +7 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মনে রাখবা। 7 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওকে। তারপর যে এই অঞ্চলে কিন্তু যত ধরনের ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় যা আছে সব কোথায় ঘটে? আমাদের নিচের অঞ্চলে। এই যে এখান থেকে তুমি যদি ভাগ করো, এ দেখো স্ট্রেটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, 4টা লেয়ার পেলাম। তাহলে যত ধরনের ঝড় বৃষ্টি সব কোথায় ঘটতেছে? এই নিচের অঞ্চলে। এই নিচের অঞ্চলে যত ঝড় বৃষ্টি ঘটে একে আমরা কি বলবো? ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে কি? কারোর উপর যখন আমরা রেগে থাকি, ফুঁসে থাকি, জিনিসটাকে আমরা কি বলি? ক্ষুব্ধ। তাহলে সে সবসময় রেগে টেগে থাকবে, তাই তাকে আমরা কি বলবো? ক্ষুব্ধ মণ্ডল। আর পক্ষান্তরে তারপরের যে তার বাই, তারপরের বাইটার নাম কি? স্ট্রেটোস্ফিয়ার। তো স্ট্রেটোস্ফিয়ার এরকম কোনো কিছু ঘটে না, তাই তাকে আমরা কি বলি? শান্ত মণ্ডল। ঠিক আছে? এটা হচ্ছে শান্ত, শান্তশিষ্ট থাকবে। ঠিক আছে? আমার মতো এটা মনে রাখবা। পারবে না তোমরা? তাহলে প্রথমটা হচ্ছে ধরো বেদক থাকবে, ক্ষুব্ধ, পরেরটা হচ্ছে কি? শান্তশিষ্ট থাকবে। প্রথমটা ক্ষুব্ধ কিনা, এখান থেকে যত ধরনের জ্বর ঝঞ্ঝা যা আছে সবকিছু চলবে, থাকবে কিনা? ওকে। তারপর হচ্ছে দেখো তোমার জেট বিমান কোথায় দিয়ে চলে? জেট বিমান কিন্তু চলে হচ্ছে তোমার স্ট্রেটোস্ফিয়ার দিয়ে হচ্ছে চলে। জেট বিমানগুলো স্ট্রেটোস্ফিয়ার দিয়ে চলে, এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যতটুকু দাগানো আর কি এটা। ক্লিয়ার? ওকে। তারপরে স্ট্রেটোস্ফিয়ারের ক্ষেত্রে দেখো তো, এখন বলতো স্ট্রেটোস্ফিয়ার লেপস রেটটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? একটু চিন্তা করে বলো, পরে আসছি। স্ট্রেটোস্ফিয়ার দ্বিতীয় লেয়ার, লেপস, পজিটিভ। তাপমাত্রা এখানে কি হয়, বাড়ে না কমে? কমে। না, বাড়ে। তাহলে ল্যাপস রেট কি হবে? ভাইয়া বাড়ে না নাকি কমে? প্রথম প্রথমে মনে রাখবো, আমি যত উঠতে থাকবো তত শুরুর দিকটা হচ্ছে কম, শুরু হচ্ছে কমে, কম দিয়ে হ্যাঁ। শুরু। তাহলে শুরু যদি কম হয়, প্রথমটাই কমে, পরেরটা কি হয়? বাড়ে। হুম। তাহলে প্লাস। তাপমাত্রা যদি বাড়ে, তাহলে লেফট সাইডটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কি তা বলে? কতবার বুঝাইলাম, তাপমাত্রা বাড়লে লেফট নেগেটিভ। সাইড নেগেটিভ। লেফট সাইডে তাপমাত্রা ঘটনা উল্টা। তোমার তাহলে প্যাচ লেফট লেগে সাইড, যাচ্ছে। তাহলে লেফট সাইডে কি হবে তার? নেগেটিভ হবে। ঠিক আছে? হুম। পারবা নাকি? এই যে দেখো, তার লেফট সাইডে কি হবে? তাহলে নেগেটিভ হবে। আর প্রথম যে অঞ্চল, প্রথম স্তরের ক্ষেত্রে লেফট সাইডে কি হবে? পজিটিভ হবে। পারবে না? পজিটিভ। হ্যাঁ। ওকে, এটা পারলেই হবে। এখন বলতো মেসোস্ফিয়ারে কি তাপমাত্রা কমতেছে উপর দিকে উঠতে থাকলে, না বাড়তেছে? 3 নাম্বার লেয়ার। দাঁড়ান ভাইয়া, কমে। কমে। তাহলে এইটাই মনে রাখবো, এটা সবচেয়ে তোমার শীতলতম অবস্থায় পৌঁছায় হচ্ছে বায়ুমণ্ডল কোথায়? মেসোস্ফিয়ারে। ঠিক আছে? এই 93, -93 তে চলেছে। তাহলে সবচেয়ে শীতলতম অবস্থা কোথায় হয়? সবচেয়ে শীতলতম অবস্থাটা হবে কোথায়? মেসোস্ফিয়ারে। শীত আর শীত, বুঝছো? এটা আমরা জি। মনে রাখলেই হবে এখান থেকে, আর কিছু লাগবে না। তারপর যে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার হচ্ছে ধরো নামেই থার্মো, তার মানে মনে রাখতেছে এইখানে কি হবে? বাড়বে স্বাভাবিকভাবে। তাপমাত্রা হচ্ছে বাড়তে বাড়তে আবার সমান তোমার ধরো বাড়তে বাড়তে এর উপর মানে খুব বেশি হয়ে যাবে। এই কারণে কি তার থার্মোস্ফিয়ার মানে তাপমাত্রাও বিশাল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এখানে ধরো বিভিন্ন ধরনের আয়নও থাকে, তাই তার নাম কি? আয়নোস্ফিয়ার হচ্ছে অনেক জি। সময় ঢাকা হয়ে থাকে। বুঝছো? জি। এটা জানলেই হবে আমাদের। তারপর হচ্ছে দেখো, এই যে এখানে তোমার মেইন বইয়ে একটা চার্ট আছে, মেইন বই চার্টে কি আমরা উচ্চতা জানবো, প্রত্যেকটার উচ্চতা জানবো, প্লাস হচ্ছে এই যে তাপমাত্রা। তাপমাত্রা বুঝাই দিছি আমি, মাইনাস প্লাস মাইনাস প্লাস, মাইনাস দিয়ে শুরু করবে, তারপর যা আছে তাই। ঠিক আছে? জি ওকে। ভাইয়া। তারপর দেখো, আমরা বলছিলাম হচ্ছে সংযুক্ত উপাদানের উপর ভিত্তি করে হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ার, তো এটা তো আমরা পড়েই ফেলছি, নাইট্রোজেন কতটুকু থাকে থাকে না এটা আর কি। পরে হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে মনে রাখবা যে হচ্ছে আমার মুখ্য উপাদান আর গৌণ উপাদান। মুখ্য উপাদানের মধ্যে কি কি আছে? দেখো, মুখ্য উপাদানের মধ্যে হচ্ছে তোমার যত ধরনের গ্যাস গুলো আছে, এই গ্যাস গুলো হচ্ছে মুখ্য উপাদানে থাকে। সাথে শুধুমাত্র কি ওজন, মানে অক্সিজেন হচ্ছে, অক্সিজেন পরমাণুটা ঢুকেছে, এটা মনে রাখো, অক্সিজেন পরমাণুটা ঢুকেছে। আর যত আয়ন আছে, সব আয়ন গুলো কোথায় আছে? গৌণ উপাদান হিসেবে আছে। একটা মুখ্য, মুখ্য মানে কি? একটু আগে বললাম তো, যে পড়াইলাম না, গণকুণ্ডলী মুখ্যকুণ্ডলী। তো মুখ্যকুণ্ডলী মুখ্য মানে কি? প্রাইমারি যেগুলো। তাহলে প্রাইমারি কোনগুলো? যে অনুপরমাণু পরমাণু গুলো আছে তাদেরকে প্রাইমারি বলতেছি। এর আগে অনুপরমাণু না, নাইট্রোজেন অণু, অক্সিজেন অণু, অক্সিজেন পরমাণু, হিলিয়াম, হাইড্রোজেন, তাই না? তাহলে অনুপরমাণু গুলো হচ্ছে মুখ্য, বাকিগুলো কি আমার গৌণ। একটা মনে রাখলে হয় না? জি ভাইয়া। পারবা নাকি পারবা না? পারবো। ওকে, পারলেই হবে। তাহলে ওজোন স্তর কোথায় থাকতেছে বলো তো? না, কি বলে, দ্বিতীয়, দ্বিতীয়টাতে। হ্যাঁ দ্বিতীয়টাতে, এই যে দাগাই দিলাম না, যে একটা জিনিস মনে রাখবো, ওজোন স্তরটা কোথায় থাকে? দ্বিতীয়টাতে। তো দ্বিতীয়টার কাজ কি আমরা জানি, সে হচ্ছে ওজোন স্তর কি করতে পারে, যে তাপমাত্রা ধরে রাখা, ছেড়ে দেওয়া, এই জিনিসগুলোর সাথে সে রিলেটেড। তো এইটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে একটু মনে রাখলেই হবে, যে এখানে যতটুকু আছে, যে স্ট্রেটোস্ফিয়ার ওজোন স্তর সূর্যের ইউভি রশ্মি শোষণ করে ফেলে। তাহলে সেই ইউভি রশ্মিটাকে শোষণ করে ফেললে কি? ইউভি রশ্মিটাকে শোষণ করে ফেললে তোমার ধরো বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব থেকে যে জীবকুলটাকে রক্ষা করে। কি কি ক্ষতিকর প্রভাব? একটা হচ্ছে সে এই ইউভি রশ্মি কি করতে পারে? রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, এটা একটা ক্ষতিকর প্রভাব। তারপর হচ্ছে সে বায়োলজিক্যাল প্রক্রিয়াকে নষ্ট করতে পারে। চোখে ক্যাটারেক্ট, ক্যাটারেক্ট মানে ছানি, চোখে ছানি সৃষ্টি করতে পারে। তো এই কাজগুলো কে করতে পারে? ইউভি রশ্মি করতে পারে। আর এই ইউভি রশ্মিটাকে কে হচ্ছে তোমার খেয়ে ফেলতেছে? খেয়ে ফেলতেছে হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর কোথায় থাকতেছে? 2 নম্বরে থাকতেছে, স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই না?
জি ভাইয়া। ওকে, এখন যদি ধরো ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইউভি রেশিওটা আমাদের দিকে বেশি বেশি চলে আসবে না? বেশি চলে আসলে আমাদের বেশি ক্ষতি করবে না? হুম, এইটাই। এখন এটা আনসার করো তো, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার? তার বলো, দুজনেই বলো, যে 15 কোনো। থেকে 50। ওকে, এইটা ঠিক আছে। তাহলে তোমরা পারোই তো, ভালো ছেলে সবাই। ছেলে না ভাইয়া। এটা কথার কথা। না, আপনি সবসময় এটা করেন। আচ্ছা, এখন আসো, ঘূর্ণিঝড় এবং সমুদ্রের জলের সাথে এই যে সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব। যে তোমার একটা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস কেন হবে, কি কি নিয়ামক এই ক্ষেত্রে কাজ করে? তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। তাপমাত্রা কিভাবে কাজ করে? ধরো একটা জায়গার, এটা তো ছোটবেলা থেকে পড়ে আসার কথা, যে কোনো জায়গায় যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কি হয়? এই এই স্থানের বাতাসগুলো উপরে উঠে যায় হালকা হয়ে। হালকা হয়ে যদি উপরে উঠে যায় তখন এখানে হচ্ছে নতুন করে হচ্ছে আবার নতুন স্থানের বাতাস দৌড়াই চলে আসে, তো দৌড়াই চলে আসার সময় তারা ঝড় বৃষ্টি ঝড় শুরু করে দেয়। তাহলে তাপমাত্রা প্রভাবিত, চাপ প্রভাবিত, বায়ুর ঘনত্ব, সামুদ্রিক জলীয়বাষ্পের অবস্থা। জলীয়বাষ্প কি তোমার আশেপাশে কতটুকু জলীয়বাষ্প আছে, বেশি থাকে নাকি কম থাকে, এইটা। তাহলে চারটা নাম পড়বো আমরা, আর কিছু লাগবে না এক্ষেত্রে। আর সাইক্লোন সৃষ্টি, সাইক্লোনটা সৃষ্টি হওয়ার কারণটা কি? সাইক্লোনটা তো বুঝি আমরা, পানি দুমড়ে মুচড়ে উল্টাই ফেলবে। গভীর সমুদ্রে হচ্ছে পানির উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার সমুদ্র বায়ুমণ্ডল নিম্নচাপের একটা সৃষ্টি হচ্ছে, এটা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে তোমার সাইক্লোন তৈরি হতে সাগরের পানি তাপমাত্রা কতটুকু? 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট, দুইটাই মনে রাখতে হবে। 27 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি ফারেনহাইট, এই তাপমাত্রাটা আমাদের লাগবে। ক্লিয়ার? এটা মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। আর সাইক্লোনের গতিবেগ কতটুকু হতে পারে? গতিবেগ হচ্ছে আবার তোমার 63 কিলোমিটার বা হচ্ছে 40 মাইল। ঠিক আছে, এটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে দেখে দেখে হচ্ছে তোমরা একটুকুই পড়বা, বেশি পড়ার দরকার নেই। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, এখন আসো হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার ধরো প্রিলিমিনারি পড়া, কথাবার্তা শেষ। তাহলে কথাবার্তা কি বললাম? যে হচ্ছে আমাদের চারটা লেয়ার কি কি আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো লাগবে। পরবর্তীতে হচ্ছে আমরা ঘূর্ণিঝড় এগুলো নিয়ে একটু তাপমাত্রা তাপমাত্রা পড়বো। এরপর হচ্ছে আমরা দেখি গ্যাস। গ্যাস হচ্ছে তোর আদর্শ, কি বলে, আদর্শ গ্যাস পড়ছি না ফিজিক্সের? হুম, যারা পড়ছো, না পড়লে সমস্যা নেই, পড়াই দিব না। তাহলে আদর্শ গ্যাসের মধ্যে ফিজিক্স নিয়ে আমরা, গ্যাস নিয়ে আমরা কিছু পড়াশোনা করছি, এই জিনিসগুলো আমাদের এখানে লাগবে। দেখো, গ্যাসের হচ্ছে কি কি বৈশিষ্ট্য আছে। গ্যাসীয় পদার্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিছু কিছু। একটা হচ্ছে তার নির্দিষ্ট যে আকার, আকৃতি বা আয়তন। তো স্বাভাবিকভাবে তার হচ্ছে গ্যাসীয় নির্দিষ্ট আকার বা আকৃতি, আয়তন নেই। সত্য মিথ্যার জন্য লাগবে গ্যাসের ঘনত্ব। উত্তপ্ত গ্যাসে কি ঘনত্ব কম হয়? তুমি জাস্ট হচ্ছে হেডিং গুলো পড়ে রাখো, এগুলো হচ্ছে তেমন কঠিন কিছু না, এখান থেকে আটকাতে পারবে না, এটা লাগবে না আমাদের। আমাদের লাগবে হচ্ছে তোমার ধরো এই যে এই একক গুলো লাগবে। গ্যাসের যে হচ্ছে তোমার ধরো কি বলে যে চলক যেগুলো আছে, আমরা কি দিয়ে মাপতে পারি? আয়তন, তারপর যে তাপমাত্রা, তারপর হচ্ছে প্রেসার, মানে পিভিটি, সহজ কথা। বেশি লাগে কি? পি মানে প্রেসার, বি মানে আয়তন, টি মানে টেম্পারেচার, পি পি টি। এই তিনটা চলক দিয়ে হচ্ছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ধরো আমরা কাজে লাগে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের একক গুলো লাগবে। আয়তনের ক্ষেত্রে, আয়তনে এস এককে গ্যাসের আয়তনকে আমরা কি বলি? ঘনমিটার। ঠিক আছে, বা ঘন ডেসিমিটার, বা হচ্ছে তোমার ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো এই যে এই লাইনটা আয়তনের ক্ষেত্রে, এই লাইনটা তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই লাগবে। ঠিক আছে, এই যে নিচে সম্পর্কটা দেখো, 1 মিটার কিউব মানে কি? 1000 ডেসিমিটার কিউব, 1000 লিটার। আবার 1 লিটার মানে হচ্ছে তোমার 1000 ml, মানে 1000 সেন্টিমিটার কিউব, বুঝছো? এই যে এই লাইনটা, এই লাইনটা সত্য মিটার জন্য আসবে। তাহলে যদি আমি ধরো সবটা দাগায় দিই, এই যে এই ক্ষেত্রে সবটা পড়বে এই ক্ষেত্রে, আর কিছু লাগবে না। তারপর চাপের দিকে চলে আসো। যে চাপটাকে হচ্ছে ধরো আমরা যে মাপি, স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার চাপটা ধরি, এটা ধরো ছোটকাল থেকে হয়তো বা শুনে আসছো, যে 35 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে চাপ দেয় তাকে হচ্ছে আমরা কি বলি? 180 বলি, এরকম শুনে আসছো, তাই না? তো এটা মনে রাখবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে চাপ দেয় তাকে হচ্ছে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমরা যে 1 এটিএম বলতে যেটা মিন করি আর কি। ঠিক আছে, তাহলে এটা তো এক্ষেত্রে লাগবেই। পরে হচ্ছে তুমি ধরো উম এই যে এটা পড়বা যে চাপের এসআই একক কি? প্যাসকেল। এটা কিন্তু হচ্ছে 2019-20 আসছিল। চাপের এসআই একক প্যাসকেল, এটা জানলেই হবে। পরে আসো যে এই যে এই লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যখন তোমরা ম্যাথ করতে তখনই কিন্তু লাগতো। এই লাইন থেকে কি আসবে? ডিরেক্ট তুলে দিবে। যে দেখো 1 এটিএম মানে কি? 1 এটিএম মানে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। সেন্টিমিটারকে মিলিমিটার নিলে কি 10 দিয়ে গুণ দিব না? তাহলে 760 মিলিমিটার। এইচ জি মানে মার্কারি। প্যাসকেলে যদি নেই 101.325 প্যাসকেল। তারপর হচ্ছে যদি আমরা কিলো প্যাসকেল, কিলো কে, এবং কিলো যদি তুলে দেই, কিলো তুলে দিলে হচ্ছে 10,000 দিয়ে গুণ দিব না, 1000 দিয়ে গুণ দিব না, 10⁻³ আবার 1 এটিএম সমান সমান 760 টর। 760 টর, আবার এটা সমান সমান 1 বার। তাহলে এটা কি মনে রাখলাম? যে 1
এটিএম সমান সমান 1 বার। এটা তো বুঝছি তাহলে, বুঝছো না? এটা কিন্তু জি ভুল করা ভাইয়া। যাবে না। টর কিন্তু 760, কিন্তু বার কিন্তু, তাহলে এই সবটা হচ্ছে ধরো আমাদের লাগবে। তোমার কখন কি তুলে দেয় প্রশ্নে তুমি নিজেও যাও না, তাহলে এই যে উপরে আয়তনের লাইন দিলাম আর এটার লাইন দিলাম, এটা হচ্ছে আমাদের লাগবে। ক্লিয়ার? তারপরে আসো তাপমাত্রার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পাবো। একটা হচ্ছে এসটিপি, একটা এসিটিপি। এসটিপি এসিটিপির ক্ষেত্রে কি লাগবে তোমার? প্রথমত লাগবে, এটার হচ্ছে ফুল ফর্ম কি, এসটিপির ফুল ফর্মটা কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা লাগবে আমাদের, মানে কাইন্ড অফ হচ্ছে এই রিজিয়নটা আমাদের সবটাই লাগবে। এর ফুল ফর্ম লাগবে। তারপর এসটিপি তে হচ্ছে আমি তাপমাত্রা কতটুকু বুঝাই, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে কত, 273 যোগ করবা। সেটাই। ওকে, আদর্শ চাপটা কত, 1 atm, যদি আমরা কিলো প্যাসকেলে নিয়ে যাই তাহলে এটা আর কি। আর আয়তন কত? তাহলে দেখো তো আমাদের কি লাগতেছে, এসটিপি তে পিবিটি, এসএটিপি তে কি পিবিটি, পি মানে কি চাপ, বি মানে চাপ কি আয়তন, আয়তন। টি তাপমাত্রা, বুঝছো? তাহলে এসটিপি লাগবে আমাদের, এসিটিপি লাগবে। এসিটিপি এর ক্ষেত্রে কি লাগবে, সেম ভাবে হচ্ছে তোমার পূর্ণরূপটা লাগবে, পূর্ণরূপ লাগবে, এবং তার ক্ষেত্রে আয়তনটা কত ধরতেছি আমরা। ক্লিয়ার? তাহলে দেখো তো এই যে তোমার এই ক্ষেত্রে একটা কোশ্চেন চলে আসছে, এসিটিপি তে হচ্ছে মোলার গ্যাসের আয়তন কত। তো আমরা যদি এই ক্ষেত্রে দেখে ফেলি, এসিটিপি তে হচ্ছে গ্যাসের আয়তন কত, 24.789, 24.789। তাহলে দেখো আয়তন করবা, এর তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে 298 কেলভিন, চাপ কত, 100 কিলো প্যাসকেল। বুঝছো? তাহলে এই যে এই দুইটা জিনিস দেখাইলাম, এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের টোটস্থ মুখস্থ অন্টস্থ একেবারে যা যা আছে আর সবকিছু করে ফেলতে হবে, ঠিক আছে? এসটিপি এসিটিপি, বুঝছো নি? জি ভাইয়া বুঝছি। ওকে। তারপর আসো যে হচ্ছে আমরা বয়েলের সূত্র, বয়েলের সূত্র থেকে যদি দেখি যে ক্ষেত্রে কেস থ্রি, এটা যদি তোমাদের ওইখান থেকে দেখা দিই তাহলে আরো বেটার হবে। এই যে গ্যাসের 3টা রাশি, তো এই যে এইখানে এই জিনিসগুলো লিখছে, সমস্যা নাই। আমি যতটুকু ম্যাথমেটিক্স থেকে পড়াইতেছি, ওই যে দেখো তোমার এসটিপি এসটিপি, আরেকটা দিয়েছে তারা এনটিপি। এনটিপি মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে পারো। এটা এনটিপি আর কি, তো বেশি আমাদের এটা দরকার, তো এটা সমস্যা নেই। উম, এটা একটা চার্ট থেকে পড়াই, কোথায়, এই তো পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা চার্ট থেকে পড়ে ফেলি। আমাদের কিছু গ্যাসের সূত্র আছে, তো দেখো সূত্রগুলো কি, সূত্র বা ফর্মুলা, একটা হচ্ছে চার্লসের সূত্র। মনে রাখবো কি, চার্লসের সূত্রে কে স্থির, চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির। আমার উপরে একটা স্কিপ হয়ে গেছে। একটা হচ্ছে বয়েলের সূত্র। দেখো সবার আগে মনে রাখতে হবে বয়েলের সূত্রে কে স্থির, বয়েল মানে আমরা কোনো কিছু জানি ফোটানো, তো ফোটানো মানে মনে রাখবে এখানে কে স্থির, তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে কি, এখানে টি থাকবে না, সূত্রে সূত্রে কি টি থাকবে না। এখন যদি টি না থাকে, তারপর তুমি নর্মালি হচ্ছে আয়তন আর হচ্ছে প্রেশারের মধ্যে চিন্তা ভাবনা করো তো। আয়তন মানে তার হচ্ছে ধরো কতটুকু জায়গা নিয়ে থাকতেছে, প্রেশার মানে কি একটা চাপ। এখন বলো তো যে তুমি একটা পাত্রে ধরো গ্যাস রেখে দিছো, এখন যদি তার উপর তুমি ধরো একটা ধরো পিস্টন দিয়ে যদি ধাক্কা দেও, তাহলে ধাক্কা দিলে তার জায়গাটা সংকুচিত, সংকুচিত হবে না, সংকুচিত হবে। তার মানে যদি আমি পি বাড়ায় দিই, প্রেশার বাড়ায় দিই, তাহলে আয়তন কমে যাচ্ছে কি যাচ্ছে না, কমে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা থাকবে এটা কি ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক। যদি একে আমি এরকম রূপ দিই, P1 B1, P1 B1 সমান সমান P2 B2, এরকম রূপ দিতে পারি কি পারি না, পারি না? জি ভাইয়া পারি। ওকে। তাহলে বয়লের সূত্রের কি স্থির, তারপর হচ্ছে বয়লের সূত্রের তাপমাত্রাটা আমরা তাপমাত্রা। মনে রাখবো। ওকে। তাহলে বয়লের সূত্রে যেহেতু তাপমাত্রা স্থির, তার এই ক্ষেত্রে তুমি যে লেখাটা পাবা তাকে আমরা বলবো সমুষ্ণ। উষ্ণ মানে তাপমাত্রা, বা আইসোথার্ম, থার্ম মানেও তাপমাত্রা বোঝাচ্ছি। আর বায়োলজিতে তোমার আইসো মানে বায়োলজি না, মানে সবকিছুতে বায়োলজি তুমি বলো, ফিজিক্স, আইসো কথার মানে হচ্ছে সেম। তাহলে আইসোথার্ম বলি বা সমুষ্ণ বলি, মনে থাকবে এই জিনিসটা জি। হচ্ছে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো। ক্লিয়ার? বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চার্লসের সূত্রে আসো, চার্লসের সূত্রে কি স্থির, চাপ। চাপ স্থির। চাপের সূত্রে আয়তন স্থির, এটা কিন্তু বলা যাবে না। চাপের সূত্রে হচ্ছে, এটাকে আরেকটা নাম হচ্ছে গিলুসাকের সূত্র। তো মনে রাখবো চাপের সূত্রে হচ্ছে আয়তন স্থির, চার্লসের সূত্রে হচ্ছে চাপ স্থির। যে স্থির তাকে হচ্ছে ধরো আমরা খুঁজেও পাবো না, হারিকেন জানায় খুঁজে পাবো না, ঠিক আছে? হুম। তাহলে এটা আমরা মনে রাখলে, তারপর হচ্ছে তাদের গাণিতিক ফর্মুলাটা আমাদের জানা লাগবে। গাণিতিক ফর্মুলা জানো না তোমরা? B1/T1 সমান জি সমান B2 ভাইয়া। বাই T2। তারপর হচ্ছে এক্ষেত্রে কি P1/T1 সমান সমান P2 বাই টিটু। টি টু। তো এগুলো তো আমরা জানি, সমস্যা নাই। তো সূত্র জানবো, সূত্র জানার সুবিধাটা কি, তোমার 3টা মান দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। তাহলে বলো তো চার্লসের সূত্রে যেহেতু হচ্ছে তোমার সব স্থির, একে আমরা কি বলতে পারি, আইসো বার। বার কথাটা হচ্ছে কোথায় পাইছিলাম, 1 atm সমান 1 বার, বার পাইছিলাম কিনা বলো তো? হুম। তাহলে বার মানে কি, বার মানে আমি চাপকে ইন্ডিকেট করতেছি, তাহলে আইসো বার, আইসো মানে সমান। তাহলে এই ক্ষেত্রে তুমি যে লেখো চিত্রটা পাবা, এটাকে আইসো বার। আর চাপের সূত্রে কি পাবা,
সম আয়তনীয় বা আইসোকোর, সম আয়তনীয় বা আইসোকোর, এটা আমরা মনে রাখলেই হবে, ঠিক আছে। জি। তারপর সে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা মূলের ধারণা পাবো, এটা জানলে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র নিয়ে হচ্ছে পরে আমরা পড়বো, সমস্যা নেই। গ্রাহামের ব্যাপন সূত্র, ব্যাপন সূত্রের জন্য এটা হচ্ছে আমাদের পরে পড়া আছে, আপাতত সূত্রটা জেনে রাখি, ঠিক আছে। সূত্রটা জেনে রাখলাম একটুকুই। আর ধরো এখন আসো মেইন বই চলে যাই। তাহলে বুঝছো তো, বুঝছো না? সূত্র থেকে জি আমাদের কি ভাইয়া। পড়তে হবে, কোন সূত্রে কে স্থির থাকে, কোন সূত্রের গাণিতিক ফর্মুলাটা কি, গাণিতিক ফর্মুলা জানবো, তার লেখচিত্রটা কিরকম হয় এটা জানবো, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। তারপর হচ্ছে তোমার পরবর্তীতে হাইপারবোলা প্যারাবোলা মনে রাখতে পারলে ভালো। হম। ওকে, সমস্যা। আচ্ছা বলো তো, বাস্তব গ্যাসগুলো হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন কোন শর্তে? জানি না ভাইয়া। নাফিস বলো। বলো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন শর্তে? কি তার সমস্যা, বলবো না নাকি পারো না? কোন শর্তে? ভাইয়া শর্ত নাকি সূত্র? শর্ত, শর্ত। নর্মালি আমাদের আশেপাশে যে গ্যাস গুলো থাকে এগুলো কি আদর্শ গ্যাস না? মানে যে সূত্রগুলো আছে, জি সূত্রগুলো তো ভাইয়া। আদর্শ গ্যাসের উপর ভিত্তি করে। কিন্তু বাস্তবে তো আদর্শ গ্যাস এক্সিস্টই করে না। বাস্তবে কি এক্সিস্ট করে? এক্সিস্ট করে হচ্ছে তোমার বাস্তব গ্যাস। তো এখন এই বাস্তব গ্যাসগুলোকে তুমি আদর্শ বানাবা কিভাবে? ধরো তোমরা কেউ আদর্শ স্টুডেন্ট না, তোমরা সবাই বাস্তব স্টুডেন্ট, তোমাদেরকে আমি আদর্শ স্টুডেন্ট কিভাবে বানাবো? কি করতে হবে আমার? আমরাও জানি না। আমি জানি হচ্ছে কি করবো। নাফিস বলো, তোমার তো এটা এক্সাম্পল দিছিলাম, মনে হয় ভুলে গেছো কেন? আমি আমি ধরো এক্সাম্পল তারা দিছিলাম যে কি করবো, আমি তাকে তার পিছনে আগুন ধরাই দিব, বুঝছো? আগুন ধরাই দিলে না পড়ে যাবা কোথায়? তো আগুন ধরাই দিব তার মানে কি? উচ্চ তাপমাত্রা, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা প্লাস নিম্নচাপ। তাহলে তার, একটা স্টুডেন্ট যখন না পড়বে তখন কি করবো, তার পিছনে আগুন ধরাই দিব। আগুন ধরাই দিব আর হচ্ছে নিম্নচাপ দিব। তাহলে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনে গিয়ে সে হচ্ছে ধরো আদর্শ হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কষ্টে, দুঃখে আদর্শ হয়ে যাবে, বুঝছো? তাহলে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, এটা অনেকে উতা নিচা এরকম দিয়ে মনে রাখে। তুমি মনে রাখবে কি, যে আমি বাস্তব স্টুডেন্ট, আমাকে আদর্শ হতে হবে। আদর্শ হওয়ার জন্য আমার কি করতে হবে? আমি পিছনে আগুন ধরাই দেবে। আগুন ধরাই দিলে আগুনের ভয়ে আমি কি হয়ে যাবো? আদর্শ হয়ে যাবো, বুঝছো? তাহলে আর বলবা না। এটা কিন্তু ওই চ্যাপ্টারে আছে। এরপর আসে যে পরম শূন্য তাপমাত্রা নিয়ে একটা জিনিস পাবো। পরম শূন্য তাপমাত্রা কি মনে রাখবা? ওকে। ওকে মানে 0 কেলভিন। তো 0 কেলভিন মানে হচ্ছে 273 - 273.15 ডিগ্রি সেলসিয়াস। এই 15টা মনে রাখবো, অপশন হচ্ছে 16 দিয়ে দেয়, ঠিক আছে। -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখলে আমাদের এখান থেকে হবে। ওকে। এই যে কোন সূত্রের গাণিতিক রূপ কি, এটা তো দেখাই দিলাম একসাথে চার্টে। এটা বললেই হবে। তারপর এই সূত্রগুলো থেকে অনেক সময় তোমার ধরো ডিরেক্টলি ম্যাথ আসতে পারে। আইসো কোর, আইসো বার, এটা তো বুঝছো, বুঝছো না? নামগুলো মুখস্থ করতে হবে। অ্যাভোগাড্রো সূত্র থেকে এই যে আসো এখন, অ্যাভোগাড্রো সূত্রটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা মনে আছে না? 6.0 × 10⁻³ এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, মানে এক মোল। এখন তোমাকে এক মোল দিয়ে বললাম যে হচ্ছে এক মোল গরু মানে কি? এক মূল গরু মানে হচ্ছে এত সংখ্যক গরু যদি একসাথে দাঁড়ায় থাকে তখন তুমি তাকে কি বলবা? এক মূল গরু, বুঝছো? তাহলে এক মূল মানেই হচ্ছে তোমার ধরো অ্যাভোগাড্রো, এরকম কিছু একটা মিন করবে। আমি তোমাকে বললাম যে কথার কথা হচ্ছে ধরো কি, যে তোমাদেরকে হচ্ছে এক মূল পরিমাণ মিষ্টি খাওয়াবো। তাহলে এক মূল পরিমাণ মিষ্টি খাওয়ানো মানে হচ্ছে এত সংখ্যক মিষ্টি তোমাদেরকে খাওয়াতে হবে, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে মনে রাখবো যে এক মূল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এক মূল অণু মানে হচ্ছে তোমার এতটি অণু, আবার এক মূল পরমাণু মানে হচ্ছে তোমার এতটি পরমাণু, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে কিন্তু সংখ্যা সেম, জাস্ট হচ্ছে তার পিছনে সাফিক্সটা ভিন্ন। একটার ক্ষেত্রে অণু, একটার ক্ষেত্রে পরমাণু। অনুপরমাণু। হ্যাঁ, মনে থাকবে না? জি এভাবে মনে ভাইয়া। রাখবো। নুসরাত মেসেজ দিয়েছে, ও ঘুমাই গেছিল। আচ্ছা, যাই হোক। এখন আসলে মোলার আয়তন বা প্রমাণ অবস্থায় একমূল গ্যাসের আয়তন। একমূল গ্যাসের আয়তন তো আমরা পড়ছিলাম এসটিপি। এসটিপি মানেই তো তোমার প্রমাণ না? এসটিপি মানেই প্রমাণ। তাহলে এক্ষেত্রে আয়তনটা কত? 22.4 লিটার বা 22.414 লিটার, 22.414 লিটার। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। দেখো এই যে ক্ষেত্রে কোশ্চেন আছে, এসটিপি তে এক মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? এখানে সালফার ডাইঅক্সাইড না হচ্ছে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিচ্ছু দরকার নাই। এক মোল আছে মানে
আমি যেটা মুখস্থ করছি এটাই, ঠিক আছে? বুঝছো তো? এক মোল মানে আছে, এখন এক মোলের পর যদি আমার নামও দেওয়া থাকতো, এক মোল আলামিনের আয়তন কত, এই এক মোল যেটা আছে এটা, মানে এক মোল দেখে ফেলছি মানে কোনো কথা নাই, ঠিক আছে? ওইটা। আর অ্যাসিডিটি তে তো পড়ছি আমরা 24.789, 20 ডিগ্রিতে তো পড়ছি কত, 24.040 তাহলে এই আয়তনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন বলতো 16 গ্রাম, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে? এটা তোমাদেরকে একটা টেকনিক শিখাই, তাহলে ধরে ইজিলি পারবা। যে আমি একটা টেকনিক লিখে দেই, লিখে দিয়েছিলাম কিনা আমি জানি না। এন বাই, ধরো এন সমান সমান, এন মানে মূল সংখ্যা, এন সমান সমান ডব্লিউ বাই এম সমান সমান এন বাই এন এ সমান সমান পিবি বাই আর টি, বি ভাগ 22.4। বুঝছো? এই যে একটা সূত্র, এই সূত্র দিয়ে হচ্ছে তুমি ধরো সব সলভ করতে পারবা, এই এক সূত্র দিয়ে সব সলভ করতে পারো। আমি প্রমাণ দিই, দেখাই। দেখো এখানে কি বলছে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে, তাহলে 16 গ্রাম, তার মানে এখানে কি দেওয়া, ডব্লিউ দেওয়া, ডব্লিউ কত, 16 গ্রাম, কি দেওয়া, অক্সিজেন, তাহলে অক্সিজেন মানে কি, এম দেওয়া, অক্সিজেনের এম কত বলো তো, এম মানে আণবিক ভর, অক্সিজেন কয়টা, দুইটা, তাহলে 16, অক্সিজেনের 16 গুণ 32। 2, তাই না? তাহলে 32 না? তাহলে ডব্লিউ পাইলাম, এম পাইলাম। বলছে কতটি অণু থাকে, কয়টি অণু থাকে, কয়টি অণু মানে হচ্ছে তোমাকে এন বের করতে বলছে। তাহলে তুমি এই সূত্রের দিকে চলে আসো, তাহলে তুমি দেখো কি কি জানো এই সূত্রের ক্ষেত্রে। তুমি ডব্লিউ জানো, তুমি, আমি ধরো অন্য কালার নিয়ে নিই, তুমি যদি ডব্লিউ দিছে, এম দিছে, এন দিছে, এন এর মান বের করতে বলছে, তুমি এন এ এর মান জানো কি জানো না, জানো না? তাহলে তুমি কি করবা, এই অংশটাকে তুমি পিক করবা, কিভাবে পিক করবা, এই যে ডব্লিউ বাই এম, এটা রাফে করবা কি এন বাই এন এ, ওকে? এখন তোমার দরকার কি, ছোট বড় হাতের এনটার দরকার, তো আর আর গুণ করবা, আর আর গুণ করলে কি আসবে, এই দুটা গুণ যাবে, এই দুটা গুণ যাবে, তাহলে এন এ গুণ ডব্লিউ, তারপর কি হবে ভাগ এম সমান সমান এন। তাহলে এই দুইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু হচ্ছে তোমার মানটা চলে আসবে। তাহলে দেখো তো বইয়ের ক্ষেত্রে ওটা মিলে কিনা। এই যে বইয়ে তারা হচ্ছে ঐকিক নিয়মে করছে, তো ঐকিক নিয়মের সাথে তোমার ধরো ওই প্রসিডিউরটা সহজ। তো তুমি যদি এইভাবে যদি আসো তাহলে ভাগটা ইজিলি করতে চাও, 16 কে ভাগ দিলে কত হয়, 32, 2 হবে, 2 দিয়ে হচ্ছে 6.1 ভাগ দিও, 3.011 হয়ে যাবে, আর 10⁻23 তো 23-এর মধ্যেই থাকবে। তাহলে এটা ইজিলি আনসার করা যায় না, এই সূত্রটা শিখলে পারা যায় কিনা বলো? জি ভাইয়া, পারবা এখন? পারবো। ওকে, আমি এটা দিয়ে দিব না তোমাদেরকে, তাহলেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলোর হচ্ছে এই এরকম ম্যাথ আসবে কিন্তু মেডিকেলে, তো এই ম্যাথ গুলো হচ্ছে আমরা আনসার করতে পারবো। তারপর দেখো যে কম্বিনেশন, কম্বাইন করে সূত্রটা এরকম হয় না, P1 B1 সমান T/T1 সমান P2 B2 T2, এটা তো পারো। তাই ক্ষেত্রে যে মান দেওয়া থাকবে মান দিয়ে হচ্ছে তুমি ম্যাথ করবে, আর কিছু লাগবে না। ওকে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসটা কি, এই যে তুমি বয়লের সূত্র, চার্লসের সূত্র, আমার সূত্র, তোমার সূত্র, যত ধরনের সূত্র টূত্র পড়ছি সবগুলাই হচ্ছে কিসের জন্য, আদর্শ গ্যাসের জন্য। বাস্তব গ্যাস কোনো সূত্র টূত্র ওইভাবে মানে না, বাস্তব গ্যাস বাস্তব, ঠিক আছে? তাহলে সবগুলো কিসের জন্য, আদর্শ গ্যাসের জন্য। তো আদর্শ গ্যাসের একটা স্পেসিফিক ধরো তার প্রতি ডেডিকেটেড সূত্র আছে, সূত্রটার নাম কি, পিভি সমান এনআরটি। এটাকে আমরা কি বলি, আদর্শ গ্যাস সমীকরণ বলি। কি বলি, আদর্শ গ্যাস সমীকরণ, মনে থাকবে। জি ভাইয়া। ওকে। ডিপি সমান এনআরটির মধ্যে দেখো এই যে আর নামের একটা চলে আসছে, গ্যাস ধ্রুবক, এটার নাম কি, মোলার গ্যাস ধ্রুবক, বা একে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়ে থাকে। এখন এই আর কে কষ্ট করে তোমার কি করতে হবে, এর একটা চার্ট আছে, এই চার্টটা হচ্ছে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। বই থেকে মুখস্থ করা যায়, মেডিটিক্সে পড়লেও একই জিনিস মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে দেখো, আমি দাগাই দিয়েছি। একক, লিটার এটিএম এ আর এর মান কত, এটা তোমরা নিশ্চয়ই হচ্ছে ধরো যারা ম্যাথ পড়ছো পড়ার কথা, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, একক সহকারে মুখস্থ করতে হবে। এসআই এককে কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। সিজিএস এ যদি যাও 8.32 10⁻7 পার মোল পার কেলভিন। এই তিনটা হচ্ছে তোমার বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো হচ্ছে তোমার ধরো অনেক সময় দেখবা কোচিং এর পরীক্ষা আসে, কিলোর এককে কত, এফসিপিএস বা ইঞ্জিনিয়ারিং এককে কত। তাহলে আর এর কয়টা মান পাইছি আমরা, পাঁচটা না, পাঁচটা একক পাইছি না, পাঁচটা একক পাইছি, পাঁচটা মান পাইছি। তো পাঁচটা এই মান হচ্ছে আমাদের কষ্ট করে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আরটা কি, মোলার গ্যাস ধ্রুবক। বুঝছো? পারবা না? পারবো ভাইয়া। ওকে। এখন হচ্ছে আদর্শ গ্যাস দিয়ে আমরা করবোটা কি, আদর্শ গ্যাস হচ্ছে শুকে যায় আমরা রেখে দিব না, এটা দিয়ে হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয় করবো, গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। এই জিনিসটা আমরা সত্যতার জন্য জেনে রাখলাম। দেখছি মানে গ্যাসের যে নর্মাল সূত্রগুলো আছে এটা জানলেই হবে।
এই দেখো যদি এই ধরনের ম্যাথ গুলো আসে, এগুলো আসার সম্ভাবনা কম, যেহেতু একটু বড় ম্যাথ। তারপর যদি আসে আমি দেখে দিই আনসার করবা। দেখো কোন গ্যাসের তাপমাত্রা 27°C, ওকে, 27°C থেকে কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে, কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে। তাহলে দেখো তো এটা যদি আমরা একটু টেকনিক খাটাই, T1 সমান 27°C, T2 কি করতে বলছে, বের করতে বলছে, ওকে। বলছে আয়তন দ্বিগুণ, তাহলে B1 কে আমরা ধরে নিলাম বি, তাহলে B2 কে কি ধরে নিব, 2B। তাহলে এই B1/T1 B2/T2 করলে এই বিবি কাটা যাবে না, থাকবে হাফ, থাকবে কিনা। তখন সেইখান থেকে হচ্ছে তুমি T2টা বের করতে পারবা কি পারবা না, পারবা না, এটা যদি করো। আর আরেকটা দেখো, একই সাথে হচ্ছে চাপ 0.8 থেকে 0.8 করা হলো, তার মানে এই ক্ষেত্রে তুমি B1/T1 সমান সমান P2/T2 সবগুলো ইউজ করবা, সবগুলো ইউজ করে তুমি T2 এর মানটা এক্ষেত্রে বের করবা। চাপ এটাকে যদি P1 ধরো, এটাকে কি P2 ধরে বের করতে পারবা, ঠিক আছে। এই ধরনের মেথ আসে আর কি, যদি আসে। এটা তো আসে, এটা বেশি তোমার ধরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেটর ছাড়া করা টাফ। তারপর যদি আসে তুমি মানে এই প্রসিডিউরে আগাবা, আসলে সহজগুলো দিবে যেগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া পারবে, বুঝছো নি। দেখো এসআই এককে বলসম্যান ধ্রুবকের মান কত, বলো। বলসম্যান ধ্রুবক যে আর এর মানটা আর কি, এইট বলো। পয়েন্ট থ্রি ওয়ান ফোর হ্যাঁ 8.314, ওকে, বুঝছো তো, তাহলে তো পারোই তোমরা, ফুটবল এগুলো পারবে না। জি ভাইয়া। দেখো 8 গ্রাম, এই যে এই কোশ্চেনটা দেখো একটু সলভ করো। 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি। তো আদর্শ গ্যাস সমীকরণ মানে কি, পিভি সমান সমান N/T, তাই তো। এখন বলছে 8 গ্রাম হিলিয়াম, তার মানে তোমাকে মনে মনে এখান থেকে এন এর মানটা বের করে নিতে হবে। তো এন এর মানটা কিভাবে বের করবে, 8 গ্রাম, দেখো তো এখানে কি কি দেওয়া আছে, 8 গ্রাম, তার মানে কি ডব্লিউ দেওয়া, হিলিয়াম তার মানে কি ভর দেওয়া, হিলিয়ামের ভর কত বলো তো। টু, না না, বলো। দুই ভাইয়া। ফোর নাকি ভাইয়া? 4, হিলিয়ামের ভর 4, ঠিক বুঝি। আছে। ওকে, তাহলে যদি আমরা এন বের করি, এন মানে কি, এন মানে হচ্ছে ডব্লিউ বাই এম, ডব্লিউ বাই এম মানে কি 8/4, তাহলে কত হচ্ছে 2। তাহলে পিভি সমান সমান 2RT হয়েছে। তাহলে এপিভি সমান 2RT হয়েছে এটাই, বুঝছো। তাহলে এটা কিন্তু হচ্ছে জি ধরো তোমার ভাইয়া। আমার মতো যারা বেশি চালাক, তারা মনে করবে পিভি সমান এনআরটি, এটাই তো হচ্ছে আমার সূত্র, কিন্তু তোমাকে তো তারা এটা বলে নাই, তারা তো এটা বলে দিছে মানে কি, তারা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি এন এর মান বসাও, তাহলে এন এর মান তোমার এক্ষেত্রে কি করতে হবে, বসাতে হবে, পারছো। সহজ না। জি ভাইয়া। এই যে তোমার কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আছে, এই যে ম্যাথ গুলো হচ্ছে তোমার ধরো এই ধরনের ম্যাথ আর কি, ঠিক আছে। জি ভাইয়া। দাঁড়াও আমি একটু এক সেকেন্ড। আচ্ছা, ওকে, বুঝছো তাহলে তোমরা। সহজ না, এই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ আসবে পরিমাণগত রসায়ন থেকে, তড়িৎ রসায়ন থেকে আসে, মানে এই টোটকায় সহজ বাচ্চা বাচ্চা ম্যাথ গুলো, ক্লিয়ার। এটা বলতে হবে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আংশিক চাপ জিনিসটা হচ্ছে তোমাদের সহজভাবে বুঝিয়ে দিই। এই যে ধরো এই একটা হচ্ছে তোমার ধরো পাত্র, এই পাত্রে হচ্ছে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে। তো প্রত্যেকটা আলাদাভাবে তোমার ধরো কিছু চাপ, আলাদাভাবে কিছু হচ্ছে চাপ প্রয়োগ করতেছে, বি গ্যাস আলাদাভাবে কিছু চাপ প্রয়োগ করতেছে, সি গ্যাস আলাদাভাবে কিছু চাপ প্রয়োগ করতেছে। এখন এর কম্বাইন্ড হচ্ছে ধরে নিলাম হচ্ছে 100 ATM বা 100 প্যাসকেল, তার হচ্ছে ধরো চাপ, ঠিক আছে। 100 প্যাসকেল ধরো তার চাপ ধরে নিলাম কম্বাইন্ড। এখন এই এ গ্যাস ধরো চাপ প্রয়োগ করলো 40, বি এ প্রয়োগ করলো ধরো তোমার 30, এ প্রয়োগ করলো 30। তাহলে এই যে এই 30 গুলাকে বলবো আমরা কি এ গ্যাসের আংশিক চাপ, বিটাকে বলবো বি গ্যাসের আংশিক চাপ, সিটাকে বলবো সি গ্যাসের আংশিক চাপ, কিন্তু তারা সম্মিলিত ভাবে যে চাপটা দিতেছে এটা হচ্ছে কি তার পাত্রের চাপ। তো এইটাই হচ্ছে তোমার ধরো গ্রাম সূত্রটা থেকে আসে আর কি। তো এই ক্ষেত্রে ধরো আমরা, আচ্ছা এই কোশ্চেনটা বলো তো, অ্যাসিডিভিতে মোলার গ্যাসের আয়তন কত লিটার। 24.789।
ওকে, 24.79, এটা তাহলে তো পারলাই, কোনো সমস্যা নাই। ওকে, ধরো এখানে আর তেমন কিছু নাই, ম্যাথ এগুলো লাগবে না। ব্যাপন সূত্রটা একটু দেখাই দিই। আচ্ছা দেখো, ব্যাপন আর অনুব্যাপনের মধ্যে একটু পার্থক্যটা আসলে যে ব্যাপন সূত্র পড়ার আগে, ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে তোমার ধরো কোনো কিছু কি বলে উচ্চ গন্তের স্থান থেকে নিম্ন গন্তের স্থানের দিকে সরিয়ে যাওয়া। তো এটি থেকে তো আমরা নর্মালি ব্যাপন বলি। যদি ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে পার্থক্য আছে একটা বিশাল, এটা আমরা ধরো যেরকম জানি সেরকম না, এটা হচ্ছে তোমার ধরো উদ্ভিদ সাহিত্যে যখন পড়াবো তখন কনফিউশনটা ক্লিয়ার করে দিব না। ঠিক আছে, এখন আপাতত সেটা লাগবে না, এখান থেকে একটু পার্থক্য দেখলেই হবে। পরে আসো এই যে ব্যাপন হার, এইটা হচ্ছে আমাদের লাগবে, এই যে এটা লাগবে। ব্যাপন হার মানে কি? ধরো এই হচ্ছে ধরো একটা, ধরো পাত্র, এই পাত্রের মধ্যে হচ্ছে আমার এ গ্যাস আছে, বি গ্যাস আছে। এখন এ গ্যাস বি গ্যাস দুইটাকে আমি উন্মুক্ত করে দিলাম। উন্মুক্ত করে দিলাম, যেই গ্যাসটা যতটা দ্রুত হচ্ছে ছড়াই যাবে, ধরো নীলটা হচ্ছে এ গ্যাস, তারপর হচ্ছে তুমি ধরো লালটা ধরে নাও হচ্ছে বি গ্যাস। তো যেই গ্যাসটা যত দ্রুত ছড়াই যাবে তাকে আমরা কি বলবো, তার ব্যাপন হার তত বেশি, সে তত দ্রুত ছড়াই যাচ্ছে, তাই না ঘটনাটা? এটি হচ্ছে ব্যাপন হার। এখন ধরো তোমার তো পরীক্ষায় তো মেডিকেল তো এত বড় ম্যাথ আসবে না, মেডিকেলে ডিরেক্টলি তোমার গ্যাস দিয়ে বলবে ওই গ্যাসের ব্যাপন হার নির্ণয় করো। এখন তুমি সিম্পলি বলো তো, একটি গ্যাসের ভর বেশি আর একটি গ্যাসের ভর হালকা, কোন গ্যাসটা দ্রুত ছড়াবে, বেশিরটা নাকি হালকাটা? বলো তো। একবার একটু বল। হালকাটা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হালকাটা দ্রুত, মানে হচ্ছে তোমার একটা পাত্রে দুটা গ্যাস আছে, একটা একটা গ্যাসের ভর হালকা আর একটা গ্যাসের ভর ভারী। তাহলে দ্রুত কোন গ্যাসটা হচ্ছে তোমার ছড়ায় যাবে, হালকাটা না ভারীটা? হালকাটা না? জি ভাইয়া। হালকাটা। তাহলে সিম্পলি এই যে হালকা ভারী এটা মাপবো আমরা কি দিয়ে? নর্মাল ভর না, এটা হচ্ছে তোমার আণবিক ভর দিয়ে মাপবো। যে নর্মাল হচ্ছে ওয়েট, ওই ওয়েট না, এটা হচ্ছে আণবিক ভর দিয়ে মাপবো। তাহলে তোমাকে যদি দুইটা গ্যাস দিয়ে বলে যে হচ্ছে এ গ্যাস এবং বি গ্যাস, এ গ্যাসের আণবিক ভর হচ্ছে 40, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে 20, এ 40, বি হচ্ছে 20, তাহলে কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি? যেহেতু বি গ্যাসটা হালকা, তাহলে অবশ্যই তারটা বেশি, তার ব্যাপন হারটা অবশ্যই কি বেশি। আর এ গ্যাস যেহেতু ভারী, তার ব্যাপন হারটা কি হবে তাহলে? কম হবে। এটা হচ্ছে ধরো বেসিক, আমরা নর্মাল ধরো কোনো কেমিস্ট্রি পড়া লাগে না। এটা ধরো যে কেউ জিজ্ঞেস করে সেই বলতে পারবে যে যে হালকা সেই উড়ে যাবে। ধরো হচ্ছে দুইজন বসে আছো তোমরা, একজন হচ্ছে একেবারে চিকনা হালকা, একটা বাতাস আসলে কি হবে, চিকনাটা উড়ে চলে যাবে, আর যে মোটা অবিস সে বসে থাকবে এখানে। ক্লিয়ার, বেসিক জিনিস, এভাবে মনে রাখতে পারো চাইলে। আর এর পরবর্তীতে যদি আমরা সূত্র মনে রাখি, দেখো এই যে এই ক্ষেত্রে তাকাও, R1 এবং M1 এদের মধ্যে দেখো কিছু পার্থক্য আছে, ঠিক আছে? সূত্রটা কি? উপরে হচ্ছে তোমার যদি R1 থাকে তাহলে M1টা কোথায় চলে গেছে? M1টা নিচে চলে গেছে, তাহলে এদের সম্পর্কটা কি রকম হয়? আর সমানুপাতিক 1/√m, 1/√m, বুঝছো? 1/√m, তাহলে তাদের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। মনে থাকবে কি থাকবে না? থাকবে থাকবে ভাইয়া। না। ওকে। একই সাথে হচ্ছে সেম কাহিনী হচ্ছে তার ঘনত্বের সাথেও, সেম কাহিনী তার ঘনত্বের সাথেও। এখন ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব জিনিসটা হচ্ছে হচ্ছে তোমার একক আয়তনে যতটুকু পরিমাণ, এটাকে তো আমরা ঘনত্ব বলি। তো এই যার ঘনত্ব বেশি সেও হচ্ছে তোমার ধরো বেশি কষ্ট করে বসে থাকবে, সেও নাড়াচাড়া করতে পারবে না। তাহলে তুই যদি তোমাকে যদি আণবিক ভর না দিয়ে ঘনত্ব বলা থাকে, যে এ গ্যাসের ঘনত্ব 40, বি গ্যাসের ঘনত্ব 20, একই কথা, দুইটা একই করে ফেলি, ঠিক আছে? একইভাবে অ্যান্সার করো, পারবো না? এটা থেকে এরকম আসতে হবে। ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, যে হচ্ছে তোমার ধরো কি দিব, CH4 আর কার্বন ডাই অক্সাইড, কোন গ্যাসের ব্যাপন হার বেশি বলো তো? বলো বলো, দুইটার মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি বলো? বলো। পিএইচ4 নাকি? CH4 ব্যাখ্যা কি? বৃষ্টি, বলো তুমি কি কিছু বুঝতেছো? বুঝতেছি ভাইয়া। তাহলে CH4 এর ব্যাপন হার কম নাকি বেশি, কোনটার বেশি দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হার কোনটার বেশি কোনটার কম, এটা আমাদের। আণবিক ভর যার কম তার ব্যবহার বেশি না? এখন আণবিক ভর কার কম এখানে? আর এই যে CH4 এর। ওকে, তাহলে তার ব্যাপন হার বেশি, এই তো তোমরা সবাই ভালো। ঠিক আছে, এইটা মনে রাখতে হলো। এ দেখো, এই যে একই জিনিস, তুমি এম দিয়েও ব্যাখ্যা দিতে পারো আবার ডি দিয়েও ব্যাখ্যা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা তো পারবা, আসলে পারবা না, শুধু গ্যাস আসলে শুধু কষ্ট করে কি করতে হবে, আণবিক ভরটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে। দ্যাটস ইট, আর এখান থেকে তোমার কিচ্ছুই করতে হবে না, আর লাগবে না।
তারপর হচ্ছে তুমি গ্যাসের আণবিক তত্ত্ব। এই যে গ্যাসের আণবিক তত্ত্বটার ক্ষেত্রে সত্য মিথ্যার জন্য বৈশিষ্ট্য। আণবিক তত্ত্ব মানে গ্যাসের ক্ষেত্রে নিজের কোনটা সঠিক কোনটা ভুল এরকম আর কি। গ্যাসের আণবিক তত্ত্ব এই সবগুলোই কিন্তু তোমার আদর্শ গ্যাসের জন্য। যত ধরনের তুমি আণবিক তত্ত্ব বলো সবগুলো কিসের জন্য? সবগুলো হচ্ছে তোমার আদর্শ গ্যাসের জন্য। ক্লিয়ার? সবগুলো কার জন্য? সবগুলো আদর্শ গ্যাসের জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার বই থেকেও পড়লে কোনো সমস্যা নেই, মেডিটিক্স থেকে পড়লে সমস্যা নেই, বই থেকে পড়লেও ধরো আরো বেশি সহজ। এরকম গ্যাসের গঠনটা কিরকম হয়, গ্যাসের গঠনটা কিরকম, গ্যাস সমূহের অণুসমূহের কি নির্দিষ্ট যে আয়তন এটা কিরকম হয়, গ্যাস সমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কি থাকে নাকি থাকে না। নর্মালি তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তাহলে এটা সত্য নাকি মিথ্যা এটা আসবে। তাদের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় কি নগণ্য, মানে সহজ কথা তাদের আয়তন নাই, যেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস। আর গ্যাসের গঠনটা কি, খুবই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, তারপর অণু নিয়ে তারা কি গঠিত, এটা আমরা মনে রাখলে হবে। তারা কি সবসময় কি ছোটাছুটি করে, তাহলে কোশ্চেন আসতে পারে তারা কি স্থির থাকে, তাহলে সত্য নাকি মিথ্যা, বলবা মিথ্যা। তারা কি করে, ছোটাছুটি করে। ক্লিয়ার? এইটা। তারপর হচ্ছে তাদের আন্তঃ আণবিক সংঘর্ষ এবং প্রকৃতি। তাহলে যেহেতু তারা হচ্ছে ধরো ছোটাছুটি করে, তাহলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধবে নাকি বাঁধবে না বলতো? অবশ্যই তাদের মধ্যে সংঘর্ষ বাঁধবে, একটা কি আরেকটার সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যাবে। বুঝছো? এভাবে আমরা মনে রাখবো। ক্লিয়ার? তারপর হচ্ছে তাদের চাপ। চাপটা কি, তো তাদের হচ্ছে নির্দিষ্ট ধরো হচ্ছে যেহেতু তারা ধরো ছোটাছুটি করতেছে একক প্রতি একক ক্ষেত্র হলে তাদের ধরো কিছু নির্দিষ্ট একটা চাপ থাকবে, এটা আমরা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে গ্যাসের তোমার গতিশক্তি, যেহেতু তারা ছোটাছুটি করতেছে তাদের একটা গতিশক্তি থাকবে, এই সূত্রটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। ওকে, এই সমীকরণটাকে হচ্ছে আদর্শ গ্যাসের হচ্ছে গতীয় সমীকরণ বলা হয়। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটা কি, পিভি সমান এনআরটি। আর গতীয় সমান সমান কি, গতীয় এটা হচ্ছে তোমার পিভি 1/3 এম এন সি স্কোয়ার। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে গতীয় সমীকরণ। এখানে এম জিনিসটা কি, এম হচ্ছে প্রতিটি গ্যাসের পর, এম ছোট হাতের এম, ছোট হাতের এম মানে প্রতিটি গ্যাসের পর। আর এখানে এন মানে কি, এন মানে হচ্ছে নমুনায় গ্যাস অণুর সংখ্যা, কতটা গ্যাস অণু আছে, 10টা 20টা 30টা 40টা। সি মানে কি, সি মানে হচ্ছে তোমার ধরো এই গ্যাস অণুগুলো যে সিআরএমএস গতিবেগ, যে গতিবেগটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন আসে নিচে কোনটি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, পারবা না? পিভি সমান 1/3 এম এন সি স্কোয়ার, পারা যাবে কি যাবে না? ওকে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে হচ্ছে তোমাদের কি বলে গড়মুক্ত পথ। গড়মুক্ত পথ জিনিসটা কি, যে দুটি অণু, দেখো দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে তাদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে যাওয়াকে ধরো মানে আণবিক সংঘর্ষ, ধাক্কা লেগে পিছন দিকে সরে গেল। তো দুটি সংঘর্ষে যে মধ্যবর্তী যে দূরত্ব গুলো থাকে তার যে তুমি একটা গড় মান পাবা, সবগুলো তো সেম না। ধরো এই যে এইখানে দেখো অনেকগুলো অণু ছোটাছুটি করতেছে, এ ধরো 10, এ 20, এ হচ্ছে 30, 30 একক পরে হচ্ছে তোমার ধাক্কা লাগতেছে বা সময় পরে। তো এটা তুমি একটা গড় করবা যে সে আসলে কতটুকু দূরত্ব যাওয়ার পর হচ্ছে ওভারঅল ধরো এবারে অন এন এভারেজ সে হচ্ছে ধাক্কা লাগে। তো এটাকে আমরা বলবো গড় মুক্ত পথ বা এল বলবো। ঠিক আছে? গড় মুক্ত পথ বা এল। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে আমাদের এখান থেকে। আর হচ্ছে তোমার ধরো আরেকটা যদি এখান থেকে মনে রাখো, একটা হচ্ছে আণবিক ব্যাস আর একটা হচ্ছে তোমার সংঘর্ষ ব্যাস। তো এটা মনে রাখবা, আণবিক ব্যাস থেকে সংঘর্ষ ব্যাস তোমার কি বড় হয়, তাহলে কোনটা বড়, আণবিক ব্যাস থেকে সংঘর্ষ ব্যাসটা তোমার বড় হবে, এটা মনে রাখবা। আর অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসের মাত্রা কত, এই যে 2 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে তোমার 10 ইনভার্স 10। তাহলে যেইটা দাগায় দিতেছি এই ইনফরমেশনটা মনে রাখলেই হবে, কতটুকু, 2 × 10 ইনভার্স 10, 2 × 10 এর কাছাকাছি হয়। ঠিক আছে? আর সংঘর্ষ ব্যাসের মাত্রা হচ্ছে তোমার কত হতে পারে, 2 থেকে 4 এর মধ্যে পর্যন্ত হয়ে যায়। তাহলে কোনটা বেশি হইলো, সংঘর্ষটা বেশি হলো। ক্লিয়ার? তাহলে আণবিক বেশি না সংঘর্ষ বেশি, সংঘর্ষ বেশটা বেশি। পারবা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে দেখো গ্যাসের যে গতিবেগ গুলো থাকে অণুগুলো, তাদের গতিবেগকে আমরা 3 ভাগে প্রকাশ করতে পারি। একটা সিআরএমএস, বর্গমূল গড় বর্গবেগ, একটা সাধারণ গড় বেগ, একটা সম্ভাব্যতম বেগ। এই যে একটু আগে যেরকম আমরা পড়তেছিলাম। ঠিক আছে? এ দেখো এখানে একটা কোশ্চেন, নিচের কোনটির ব্যবহার হার বেশি, এটা হচ্ছে তোমাদের ধরো কি বলে এইচডব্লিউ তোমরা বের করবা, যার আণবিক ভর কম তার ভরবেগ বেশি। এটা পরে আসো সিআরএমএস। সিআরএমএস মানে কি, যে তোমার ধরো 3 ধরনের গতিবেগ আছে তার, একটা হচ্ছে সিআরএমএস প্রথমটা, আরেকটা হচ্ছে তোমার এভারেজ, আরেকটা হচ্ছে তোমার ধরো সবচেয়ে বেশি। আমরা একটু আগে পড়ছিলাম না যে তোমার পঞ্চম চ্যাপ্টারে, ওইটার মতো আর কি। ঠিক আছে? তাহলে এটা দেখো সিআরএমএস এর ক্ষেত্রে √3RT/m, এটা হচ্ছে তার রাশিমালা। এখান থেকে হচ্ছে ধরো আমরা তাদেরকে বের করতে পারবো। এটা মনে রাখলেই হবে। এই যে এই জিনিসটা মনে রাখবা, হাইড্রোজেন অক্সাইড নাইট্রোজেন ক্ষেত্রে কোন লাইনটি সঠিক, কোনটার আরএমএস বেগের মান বেশি, হাইড্রোজেনের সবচেয়ে বেশি, নাইট্রোজেনের পরে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? সিআরএমএস এটা মনে রাখলে হবে এখান থেকে। আর ওইভাবে ধরো আমাদের সম্ভাব্য গতিবেগ, এই যে শুধু সূত্রটা মনে রাখবো, সূত্রই আসে পরীক্ষায়। ঠিক আছে? লিখে দেই।
এই যে সম্ভাব্যতম বেগ বা আলফা হচ্ছে √2RT/m, CRM এর সমান সমান √3RT/m, আর গড় গতিবেগেরটা কত, এই যে √8RT/m। তাহলে এই তিনটা সূত্র কি মনে থাকবে কি থাকবে না বলো তো? এই যে আমি ধরো দিয়ে দিলাম, ধরো হলুদ করে, এলোপাতাড়ি হলুদ করে দিয়ে দিলাম, এগুলো পড়বা। ক্লিয়ার? এই তিনটা সূত্র লাগবে। যে লিখবে হচ্ছে গড় গতিবেগের ক্ষেত্রে বা মিন ভেলোসিটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, কোন রাশিমালা, √8RT/m, এটার জন্য ভুল না হয়। তিনটা সূত্র কিন্তু আসবেই, ঠিক আছে? ওকে। তারপর একটা দেখতে পারো যে এদের মধ্যে হচ্ছে ধরো তোমার অনুপাত, এদের কি অনুপাত। ক্লিয়ার? এদের অনুপাত, আলফাটা কি, সি বারটা কি, সিটা কি, সবগুলো দেখো হচ্ছে তুমি এই ক্ষেত্রে দেখো কোনটা কি। যে আলফাটা হচ্ছে তোমার সম্ভাব্য তোমার বেগটাকে আলফা বলতেছি, সি বারটাকে বলতেছি গড় বেগ, আর এম এস বেগটাকে বলতেছি শুধু সি। তো এদের মধ্যে যদি অনুপাতটা আসে, দেখো তুমি যদি আলফাকে মানে সম্ভাব্য বেগটাকে যদি 1 ধরো, তাহলে তোমার গড় বেগটা হবে 1.12, আর হচ্ছে তোমার আর এম এস বেগটা কত হবে, আর এম এস বেগটা হবে 1.22। বুঝছো? তাহলে এই জিনিসটা মনে রাখবা যে একটাকে যদি 1 ধরি বাকিগুলো করো কিরকম হয়। এটা আমি মুছে দিয়ে দিয়েছি, বেশি হচ্ছে সমস্যা হয়ে গেলে আবার বুঝবা না। তাহলে এইটা হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে? এটা কি আমাদের লাগবে, অনুপাতটা। পারবা? দাগানো বই অনুসরণ করে আগাবা, তাহলে দেখবা সমস্যা হবে না। এই যে দেখো চলে আসে, আরএমএস বেগের ক্ষেত্রে কোনটি সঠিক, দেখছো আসছে না? তো আরএমএস যেরকম আসছে বাকিগুলো আমাদের সেম ভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ওকে। এই যে দেখো এটা জেনে নাও, দেখে এখানে করে রাখো যে এক মোল গ্যাস অণুর গড় গতি শক্তি কত, 3/2 nRT। এক মোলের ক্ষেত্রে 3/2, মানে এন মোলের ক্ষেত্রে হচ্ছে এভাবে লিখতে পারি আমরা, 3/2 nRT। এখন যদি তোমার যদি বলে দেই যে হচ্ছে কত মোল, এক মোল বললে এন এর জায়গায় তুমি শুধু যদি 1 বসাই দাও, তাহলে তাহলে কি হয়, 3/2 শুধু আরটি হয়, এরটা চলে যায়। আর যদি তোমার হচ্ছে একটার গতিশক্তি থাকে, তাহলে এই ক্ষেত্রে কি, একটি অণু চলে আসলে 3/2 তোমার ধরো আরটি, নিচে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা চলে আসে। ডিরেক্টলি এই জিনিসগুলো এখান থেকে মুখস্থ রাখলেই হবে, 3/2 nRT, 3/2 nRT মনে থাকবে। এই যে নিচেও দিছে, পারবা কি পারবা না, 3/2 nRT, ঠিক আছে? আর এই ক্ষেত্রে লাগবে না যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে হচ্ছে পার্থক্য, কি কি পার্থক্য আছে? এই যে তুমি এতক্ষণ যা যা হচ্ছে ধরো আমরা নীতি কথা বললাম, এত এত বৈশিষ্ট্য বললাম, নাই কোনো আকর্ষণ বিকর্ষণ কোনো কিছু নাই, এই সব কিছুই হচ্ছে আসলে আদর্শ গ্যাসের জন্য পড়ছি। তো বাস্তব গ্যাস কিন্তু এটা মেনে চলে না। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আদর্শ গ্যাসের যা যা বৈশিষ্ট্য আছে, এরকম দেখো, আদর্শ গ্যাস পড়ছি তাদের নিজস্ব কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ কি বিকর্ষণ সবই আছে এখানে। তারা ধাক্কা ধাক্কি করতে করতে উল্টে পড়ে মরে যাবে, বুঝছো? এমন একটা অবস্থা। আর তুমি দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার সমীকরণটা পি সমান এনআরটি, আর বাস্তব গ্যাসের সমীকরণটা দেখো উল্টা। এই ক্ষেত্রে ধরো পি এর ক্ষেত্রে কারেকশন আসছে, এন এর ক্ষেত্রে কারেকশন আসছে। যে সূত্রটা মনে রাখো, যদি কখনো পরীক্ষায় চলে আসে কোনটারটা কিরকম, তাহলে আমরা যেন পারি। ক্লিয়ার? এরপর সে সংকোচনশীলতা গুণাঙ্ক, এই সংকোচনশীলতা গুণাঙ্ক জেড, এটা মনে রাখবে আদর্শ গ্যাসের জন্য 1, আদর্শ গ্যাসের জন্য কত, 1। জেডটা কি, এটা হচ্ছে পিবি/আরটি এর অনুপাত, কোনো কিছু গ্যাসের পিবি/আরটি, এটা যদি অনুপাত বের করো, এটাকে যা পাবা তাকে আমরা জেড নামে ইন্ডিকেট করি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলছি, পিবি সমান সমান এনআরটি। তো ধরো এন যদি 1 হয়, 1 হলে কি পিবি বাই হচ্ছে যে সমান আরটি হবে না? এন যদি 1 হয়, পিবি সমান আরটি হবে কি হবে না? তাহলে পিবি আরটি 1 হইলে যদি তুমি সমান সমানকে দিয়ে ভাগ করো, তাহলে উত্তর কি 1 হবে না? সমান সমানকে ভাগ করলে এইটাই। তাহলে মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটার মান 1 বা সংকোচনশীলতা গুণাঙ্ক 1, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক কি উল্টাপাল্টা হয়। উল্টাপাল্টা কি হয়, হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে 1 অপেক্ষা বেশি, আর তোমার কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সিজেন আর মিথেনের ক্ষেত্রে কি হবে, তার চেয়ে কম হবে। তাহলে এই যে জেটের মানটা লাগবে আর হচ্ছে তোমার সূত্রটা লাগবে, আর কিছুই এখানে দরকার নেই, বুঝছো? তাহলে এটা কিন্তু পিডিএফ আমার দাগানোটা দেখে দেখে পড়বা, তাহলে দেখবো ইজি হচ্ছে। ক্লিয়ার কিনা? ওকে। তারপর দেখো এই যে আরেকটা ডিরেক্ট মুখস্থ, যে হাইড্রোজেন অণু হচ্ছে তোমার বর্গমূল বর্গমূল কত, কক্ষ তাপমাত্রায় কত, ঠিক আছে? 1920, এটা মনে রাখবা, হাইড্রোজেনটা মনে রাখবা, ঠিক আছে? অণু সময়টা কত, সেকেন্ডে 500, নাইট্রোজেনটা কত, 500। জাস্ট হচ্ছে এই নামটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। আর দেখো একটা জিনিস বুঝাই দিই, যে এই যে একটা চার্ট তোমার এই ক্ষেত্রে পিবি/আরটি যদি আমরা মাপি, তো নর্মালি যে ডট ডট যে লাইনটা আছে, এটা হচ্ছে তোমার কি আদর্শ গ্যাসের, এটা কিসের, আদর্শ গ্যাসের। তো বাস্তব যে গ্যাসগুলো তারাও কিন্তু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু তারা এরকম না হয়, দেখো বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে। তার মানে বেঁকে যাওয়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আদর্শ গ্যাসগুলো, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, তারা কি করে, বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার কারণে তাদের জেটের মানটা কি হয়, কম বেশি হয়। এখন বলতে অক্সিজেনের জেটের মান কত, একের চেয়ে কম না বেশি, বলো, বলো 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 বলো। আছো না, একাই বলতেছি। কম।
একের চেয়ে কম? হম হম তুমি কি লেট জয়েন হয়েছো? সমস্যা নেই, আমরা ধরো রেকর্ড থাকবে। তুমি যেহেতু ঠিক আছে ভাইয়া। আমরা দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা পাইছি, আর আদর্শ গ্যাসের জন্য কিন্তু আদর্শ গ্যাসের দূরও কি বলতেছি, আদর্শ গ্যাসের জন্য একটা সমীকরণ আছে, আর বাস্তব গ্যাসের জন্য কিন্তু আমরা আলাদা একটা সমীকরণ পাইছি। এইখানে তাকায় দেখো, এ আর বি নামে হচ্ছে আমরা একটা জিনিস নতুন করে পেয়ে গেছি। এখন এ আর বি এর জন্য তোমার শুধুমাত্র কি লাগবে, দ্রব্যগুলোর এই দ্রব্যগুলো হচ্ছে তোমার ধরো এককটা লাগবে, এ এর এককটা কি, এবং তোমার এই যে বি এর ক্ষেত্রে বি এর এককটা কি, ঠিক আছে? এটা আমাদের লাগবে। ধরো এককটা কোথায়, এটার একক কোথায়, বি এর একক হলো এই যে লিটার পার মোল, ঠিক আছে? তাহলে এই যে আচ্ছা ঠিক আছে, এই যে দেখো তার যে এককটা আছে, এককটা হচ্ছে আমাদের লাগবে, এটার এককটা কি আমাদের লাগবে, বুঝছো? বুঝছো কিনা? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এককটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে লাগবে যে আয়তন একক, কি বলে একটা কি বলবো এটা আমাকে, যাই হোক। তাহলে দুটো হচ্ছে আমাদের যে আয়তনের ক্ষেত্রে কি আমরা একক করতেছি, তারপর যে তোমার ধরো কি বলে চাপের ক্ষেত্রে কি কি চেঞ্জ করতেছি, শুধু তার এর একক এবং বি এর একক লাগবে, তাহলে আর এখানে লাগবে না। আর হচ্ছে তোমাকে একটু আগে তো বলছিলাম যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের নিয়ে কখন আচরণ করবে, যখন তাকে হচ্ছে আমরা, যখন তাকে কি করবো আমরা, খুব বেশি প্রেসার দিব। তাহলে প্রেসার ঠিক হলো যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ। তো এটা মনে থাকবে না, এটা আমি কি বলছিলাম যে হচ্ছে কি করবো আমরা, তাকে আগুন ধরিয়ে দিব পিছনে, এটা বলছিলাম না? জি ভাইয়া। তাহলে এই লাইনটা হচ্ছে আমরা মনে রাখবো, যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপের ক্ষেত্রে হচ্ছে বাস্তব গ্যাস যেগুলো আছে এগুলো আদর্শ নিয়ে আচরণ করবে, নর্মালি তো তারা তো আদর্শ না, তাই না? নর্মালি জি তো তারা তো আদর্শ না। ওকে, তাহলে তাদেরকে হচ্ছে আমরা প্রেসার দিয়ে হচ্ছে আদর্শের মতো আচরণ করাবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা? বুঝতে পারছি। ওকে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে ধরো এই চ্যাপ্টার মোটামুটি ধরো আমাদের যে কঠিন পড়াগুলো এগুলো শেষ। এরপরে হচ্ছে ধরো থাকবে আমাদের গ্যাস নিয়ে পড়াশোনা, আর হচ্ছে তোমার ধরো শেষে মানে গ্যাসের সিলিন্ডারজাতকরণ, আর ধরো কিছু পড়াশোনা আছে, এটা ধরো আমরা আরেকটা চ্যাপ্টারের সাথে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, তাহলে তোমরা দেখো কতটুকু পড়বা। তোমরা পড়বা হচ্ছে ধরো এই যে গ্যাস, গ্যাস সিলিন্ডার আছে না, এই গ্যাস সিলিন্ডারের আগে পর্যন্ত পড়ে ফেলবা, ঠিক আছে? এখন এর আগে বুঝছো কিনা, কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে ধরো এটার সাথে হচ্ছে ধরো পরবর্তীতে আমরা ধরো আরেকটা চ্যাপ্টার নিয়ে তাহলে দুটো একটানে ধরো মোটামুটি একটা আগানো যাবে, বুঝছো? ওকে ভাইয়া। হুম, ওকে, তাহলে ধরো আমি রেকর্ডটা অফ করি। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত?